ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মূত্র উৎপাদন পদ্ধতি। এই মূত্র উৎপাদন পদ্ধতি বিভিন্ন স্টুডেন্টের এখানে অনেক কনফিউশন থাকে এই টপিকটাতে। মূত্র উৎপাদন পদ্ধতি কীভাবে হয়, সেখানে বিভিন্ন ধরনের টার্মগুলো রয়েছে, যেগুলো কাউন্টার কারেন্ট মেকানিজম, কাউন্টার মাল্টিপ্লায়ার মেকানিজম। এই যে টার্মগুলোতে অনেক স্টুডেন্টস ঠিকঠাক বুঝতে পারে না। তো আসা যাক আমাদের এই মূত্র উৎপাদন পদ্ধতি, এবং খুব সহজে তোমরা বুঝে নাও যে কীভাবে আমাদের শরীরে মূত্র উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো কীভাবে সহজ করে বোঝানো যায় তা আমি চেষ্টা করব। প্রথমে এই মূত্র উৎপাদন পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলেন কয়েকজন বিজ্ঞানী। তাদের মধ্যে ছিলেন যেমন বিজ্ঞানী লার্ডউইক, বিজ্ঞানী বোম্যান, বিজ্ঞানী লার্ডউইক রয়েছেন, বিজ্ঞানী বোম্যান রয়েছেন এবং বিজ্ঞানী স্টার্লিং রয়েছেন। এই তিনজন প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন। কিন্তু বর্তমানে যে ধারণাটা এখনও পর্যন্ত যে বিজ্ঞানী ধারণা গৃহীত, সেটা হচ্ছে বিজ্ঞানী কুসনি। তিনি মূত্র উৎপাদন সম্পর্কে যে ধারণাটা দিয়েছেন সেই ধারণাটাই বর্তমানে গ্রহণযোগ্য। এই যে মূত্র উৎপাদন পদ্ধতি বলছি, মূত্র উৎপাদন পদ্ধতি সামগ্রিক পদ্ধতিটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। আমরা আগের দিন বা পূর্বে আমার যে ভিডিওটা রয়েছে সেখানে নেফ্রনের কলাস্থানিক গঠন বা হিস্টোলজি অফ নেফ্রন সেই সম্পর্কে আলোচনা করেছি। সেখানে নেফ্রনের বিভিন্ন পার্টের কাজ, সেগুলো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে ভালো করে জিনিসটা বুঝে নাও যে নেফ্রনের গঠন কেমন, এবং তারপরে এই মূত্র উৎপাদন পদ্ধতিতে তোমরা ভিডিওটা দেখো। তো এই বিজ্ঞানী কুসনি মূত্র উৎপাদন পদ্ধতিকে তিনটে ভাগে ভেঙেছিলেন। অর্থাৎ মূত্র উৎপাদন পদ্ধতির যে স্টেপসগুলো, সেই স্টেপসগুলোকে তিনটে পার্টে ভেঙেছিলেন। মূত্র উৎপাদন পদ্ধতি তিনটে ভাগে ভেঙেছিলেন বা তিনটে পার্টে ভেঙেছিলেন। প্রথম হচ্ছে গ্লোমেরুলাসের পরাপরিস্রাবণ। প্রথম যে ধাপ সেটা হচ্ছে গ্লোমেরুলাসের পরাপরিস্রাবণ প্রক্রিয়া। পরাপরিস্রাবণ ইংরেজিতে যাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন, ইংরেজি থেকে বলতে পারি গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন মেকানিজম। ঠিক আছে। 2 নম্বর বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ বা অনেক জায়গায় পুনর্বিশেষণ টার্মটা আছে। পুনঃশোষণ, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ ইংরেজিতে হচ্ছে রিঅ্যাবজর্পশন ইন রেনাল টিবিউলস। 3 নম্বর বৃক্কীয় নালিকার ক্ষরণ বা শুধু ক্ষরণ বলতে পারি, বা বৃক্কীয় নালিকায় ক্ষরণ। বৃক্কীয় নালিকায় ক্ষরণ বা শুধু ক্ষরণ টার্মটা বললে হবে ইংরেজিতে সিক্রেশন ইন রেনাল টিবিউলস। তো এই যে তিনটে পার্টে ভাগ করা হচ্ছে, তিনটে পার্টের মধ্যে প্রথমেই আমরা যেটা আসবো গ্লোমেরুলাসের পরাপরিস্রাবণ। তার আগে আমরা দেখে নিই যে নেফ্রনের গঠন এবং কোথায় কী ঘটনাটা ঘটছে, তারপর এক এক করে প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করব। তো প্রথম যদি গঠনটাই আমরা দেখি, কার গঠন না, এখানে আমরা নেফ্রনের গঠনটা একটু দেখে নিই। নেফ্রনের গঠন যদি দেখি তাহলে নেফ্রনের এরকম যে গঠন আমরা পেয়েছি, পূর্বের দিন আমরা এরকম ছবি এঁকেছিলাম পূর্বের ভিডিওটাতে, সেটা তোমরা দেখেছো। এবং এই যে অঞ্চলটা এইভাবে আমরা হাইলি ফোল্ডেড অবস্থায় পেয়েছিলাম। এই হাইলি ফোল্ডেড অবস্থায় যে অঞ্চলটা, তাকে আমরা নাম দিয়েছিলাম প্রক্সিমাল কনভার্টেড টিবিউল। তারপরে আস্তে আস্তে প্রক্সিমাল কনভার্টেড টিবিউল এইভাবে নিচে নেমে সৃষ্টি করেছিল মোটা হেনলি লুপের মোটা অধোগামী বাহু। তারপর সেটা সরু হয়ে গিয়েছিল, সরু অধোগামী বাহু। তারপরে এইভাবে সরু ঊর্ধ্বগামী বাহু, তারপরে এইভাবে মোটা ঊর্ধ্বগামী বাহু, এইভাবে হয়েছিল হেনলি লুপের বাহুগুলো। তো এবং তারপরে তার চেয়ে একটু কম ফোল্ডের অবস্থা, যেটাকে আমরা ডিসিটি বা ডিস্টাল কনভার্টেড টিবিউল আমরা পেয়েছিলাম। এই হচ্ছে একটা নেফ্রনের সিম্পল একটা ডায়াগ্রাম। এই যে যেটা আঁকছি সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট এবং সংগ্রাহী নালিকা, যদিও সংগ্রাহী নালিকা নেফ্রনের কোনো অংশ নয়, পূর্বেই বলা হয়েছে। তো এই যে এই অংশটাতে যেটা রয়েছে, এই অংশটাকে আমরা কী বলেছিলাম, গ্লোমেরুলার পার্ট। এই অংশে কী হয়েছিল, এই অংশে প্রাথমিকভাবে একটা বৃক্কীয় নালিকা বা রেনাল আর্টারি, অ্যাফারেন্ট আর্টারিগুলো এখানে প্রবেশ করে এখানে জালক সৃষ্টি করেছিল, নিয়ে আবার বেরিয়ে গিয়েছিল। এই যে এখানে যে জালকটা সৃষ্টি করেছিল, সেই জালকটাকে আমরা নাম দিয়েছিলাম কি, গ্লোমেরুলাস পার্ট এখানে বলেছিলাম। এখান দিয়ে এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল বা বহির্মুখী আর্টেরিওল বা ধমনিকা বলতে পারি। এটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা। এটা দিয়ে রক্ত প্রবেশ করছিল এবং
এটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলো বহির্মুখী ধমনী। এখানে কি হচ্ছিল ব্যাপারটা, আর্টেরি পূর্বে ভিডিওতে বলা আছে যে এফারেন্ট আর্টেরিওল বা অন্তর্মুখী ধমনিকার ব্যাস 50 মাইক্রোমিটার, তার ফলে প্রচুর পরিমাণে রক্ত এখানে প্রবেশ করে। সেখানে এফারেন্ট আর্টেরিওলের ব্যাস হচ্ছে 25 মাইক্রোমিটার, অর্থাৎ এখানে রক্তের বেরিয়ে যাওয়ার হারটা অনেক কম, এখানে রক্তের প্রবেশ হার অনেক বেশি। ফলে এই যে অংশটা এখানে জালিকার যে অংশ, যেখানে জালিকার মধ্যে সৃষ্টি হচ্ছে, যাকে আমরা গ্লোমেরুলাস আমরা বলছি, সেই অংশে একটা চাপ সৃষ্টি হয়। সেই চাপটাকে আমরা কি বলেছিলাম, সেই একটা চাপটাকে বলেছিলাম গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার বলেছিলাম, ঠিক আছে। সেখানে একটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার তৈরি হয়। সেই প্রেশারের ফলে রক্তের মধ্যে বিভিন্ন যে জৈব যৌগগুলো রয়েছে, যেমন গ্লুকোজ, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, তাছাড়াও বিভিন্ন লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অন্যান্য অর্গ্যানিক ম্যাটেরিয়ালস, সেগুলো কী হয়েছে প্রায় 99% এই রক্ত থেকে বেরিয়ে চলে আসছে কোথায়, ক্যাপসুলার ফ্লুইডে চলে আসছিল, মানে অর্থাৎ এই যে ক্যাপসুলার এই পার্টটাতে চলে আসছিল। তো এইখানে যেটা ঘটছিল সেটা হচ্ছে পরাগপরিশ্রমণ প্রক্রিয়াটা চলছিল। তাহলে পরাগপরিশ্রমণ প্রক্রিয়া এখানে চলছিল, তাহলে এখানে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন, এবং সেটা কিভাবে হয় সেটা আরও আমরা ডিটেলস আবার আলোচনা করব। তো ডিটেলস যদি আমরা এখানে দেখে নিই যে পরাগপরিশ্রমণ প্রক্রিয়াটা কীভাবে এখানে হচ্ছে, তাহলে আমাকে প্রথম যে পয়েন্ট সেটা যে গ্লোমেরুলাসের পরাগপরিশ্রমণ বা আলট্রাফিল্ট্রেশন ইন গ্লোমেরুলাস, সেখানে ছবিটা আরও আমরা ডিটেলস একটু দেখে নিই। তো ডিটেলস যদি আমরা এখানে দেখে নিই তাহলে দেখতে পাবো যে পূর্বেই বলেছিলাম যে এই যে এইখানটায় থাকে সরল, অর্থাৎ এই যেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার বলেছিলাম, এটা প্যারাইটাল লেয়ার। এর ভেতরের দিকে যেটা সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার, এটা হচ্ছে ভিসেরাল লেয়ারের যে কোষগুলো তাদেরকে বলা হচ্ছে পোডোসাইট কোষ। আমরা আগের দিন বলেছিলাম যে এই যে কোষগুলো এখানে, সেগুলো হচ্ছে পোডোসাইট কোষ উইথ ব্রাশ বর্ডার ছিল, এদের ব্রাশ বর্ডার ছিল, যে পোডোসাইট কোষগুলো এখানে ব্রাশ বর্ডার ছিল। এই পোডোসাইট কোষগুলো থেকে কিছু মাঝে মাঝে ছিদ্র, সেটা হচ্ছে পোডোসাইট স্লিট, টার্মটা বলা হয়েছিল পোডোসাইট স্লিট। তাহলে প্রথমে দেখা যাক তাহলে এখানে কী কী প্রথমে টার্মটা আমরা দিয়ে দিই। এখানে হচ্ছে পোডোসাইট সেলগুলো রয়েছে, পোডোসাইট স্লিট রয়েছে, পোডোসাইট স্লিট দিয়ে এই গ্লোমেরুলার যে ফ্লুইড বা ফিল্ট্রেট সেটা ক্যাপসুলে এসে উপস্থিত হয়। তো এখানে যে চাপটা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এখান থেকে যে রক্তটা যাচ্ছিলো ব্লাড এখানে এসে যে চাপটা সৃষ্টি হয়েছিল, সেই চাপটাকে আমরা তাহলে কী নাম দিচ্ছি, সেই চাপটাকে আমরা নাম দেবো গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার। গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার বলা হয় সেটাকে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার, বা সংক্ষেপে বলা হয় জিএফপি, যার মান হচ্ছে অ্যাবাউট 70 mmHg কাছাকাছি, 70 mmHg গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারের। পরবর্তীকালে এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারের সাথে সাথে উল্টো দিক দিয়ে একটা চাপ সৃষ্টি হয়, এই গ্লোমেরুলাস থেকে একটা বিপরীত দিকে একটা চাপ যায়, যেটাকে টার্মটাকে বলা হয় জিওপি, যাকে বলা হয় গ্লোমেরুলার অসমোটিক প্রেসার বলা হয়, গ্লোমেরুলার অসমোটিক প্রেসার, সংখ্যায় বলছি জিওপি। এই জিওপির মান হচ্ছে অ্যাবাউট 25 mmHg। এবং তাহলে ক্যাপসুলে যে তলটা যখন এসে জমা হলো এখানে যে ফিল্ট্রেটটা, সেই ফিল্ট্রেটও আবার বিপরীত দিকে আর একটা, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারের বিপরীতে একটা চাপ সৃষ্টি করে, অর্থাৎ এই দিক থেকে একটা চাপ সৃষ্টি করে, উল্টো দিক থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারের উল্টো দিক, অপোজিটে চাপ সৃষ্টি করে। এই চাপটাকে বলা হয় ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলা হয়, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার আমরা নাম দিয়েছি একে, ঠিক আছে। সংক্ষেপে একে বলা হয় সিএইচপি। তাহলে এগুলো হচ্ছে বিপরীতমুখী চাপ, এর মান হচ্ছে 15 mmHg বলতে পারি। তাহলে এই যে চাপটা এখানে যে চাপটা, সেই চাপটা যদি আমরা দেখি তাহলে টোটাল তাহলে এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার ইএফপি যাকে বলা হয়, এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে জিএফপি মাইনাস জিওপি প্লাস সিএইচপি এটা বলা হয়। তাহলে জিএফপির মান কত পেয়েছি 70, মাইনাস জিওপি কত পেয়েছি 25, আর এটা হচ্ছে 15, টোটাল হয়ে গেল 70 মাইনাস 40 অ্যাবাউট 30 mmHgর কাছাকাছি, 30 mmHgর কাছাকাছি এফেক্টিভ ফিল্ট্রেশনের মানটা এখানে থাকে। টোটাল মোটামুটি এফেক্টিভ ফিল্ট্রেশন 30 mm। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার কিন্তু একটু হেরফের
হতে পারে। তাহলে বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে এই এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের মান কিন্তু পরিবর্তিত হতে পারে। তাহলে আমরা কত পেলাম অ্যাকচুয়ালি গ্লোমেরুলার ফিল্ট্রেশন এফেক্টিভ ফিল্ট্রেশন 30 mmHg। তাহলে এখানে এই যে চাপ এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসারের ফলে কিন্তু এই রক্ত থেকে যে রক্ত কণিকা বাদে এবং সিরাম অ্যালবুমিন গ্লোবিন বা সেই রক্তে থাকা যে প্রোটিনগুলো সেগুলো বাদে বাকি সমস্ত 99% উপাদানই ক্যাপসুলার ফ্লুইডে চলে আসছে। অর্থাৎ রক্তে থাকা 99% উপাদানই কোথায় চলে আসছে? ক্যাপসুলার ফ্লুইড। অর্থাৎ ক্যাপসুলার ফ্লুইড কোনটা? এই জায়গাটা, এটা হচ্ছে ক্যাপসুলার ফ্লুইড, সেই ক্যাপসুলার ফ্লুইডে চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রেসারের ব্যাপার রয়েছে। তো এই ঘটনাটাকে চাপের ফলে হচ্ছে বলে এই ঘটনাটা হচ্ছে একটা আলট্রা ফিল্ট্রেশন বলতে পারি। এই পরিশ্রাবণ যে ছিদ্র বা ফিল্ট্রেশন যে স্লিট সেটা ভেদ করে যাচ্ছে এবং সেখানে খুব কম ঘনত্বের বা কম মলিকুলার ওয়েটের যে উপাদানগুলো সেগুলো পাস করতে পারে। ঠিক আছে, এটা অত রক্তের যে ব্লাড সেলগুলো সেগুলো কিন্তু পাস করতে পারে না। তাহলে খুব কম ঘনত্ব কম যে মলিকুলার ওয়েট সম্পন্ন যে সমস্ত উপাদানগুলো সেগুলো পাস করতে পারে এখানে। তো এখানে যেটা বলার ব্যাপার, পূর্বেও আমি বলেছি পূর্বের ভিডিওতে, যে এখানে 3টে লেয়ার রয়েছে। 3টে লেয়ার কী কী? একটা হচ্ছে ভেতরের রক্তের যেটা রয়েছে, রক্তের যে লেয়ার যাকে এন্ডোথেলিয়াল লেয়ার, যেটা আবরণী কলা দ্বারা গঠিত হয়। মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, সেটাকে আমি একটু নীল কালি দ্বারা ডিনোট করে দিচ্ছি। মাঝখানে এই যে লেয়ারটা এই যে যেটা রয়েছে অর্থাৎ গ্লোমেরুলাস, এবং বমেন ক্যাপসুলের মাঝের যে পার্টটা যেটা নীল কালি দিয়ে আমি এখন এঁকে দিচ্ছি সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এবং এই যে কালো কালিতে যেটা আছে সেই কালো কালিতে সেটাকে বলা হচ্ছে ভিসারাল লেয়ারে, যেটা পোটোসাইড স্লিট বা পোটোসাইড লেয়ারটা রয়েছে। এই 3টে লেয়ার নিয়ে তৈরি হয় ফিল্ট্রেশন মেমব্রেন বা পরিশ্রাবণ পর্দা। তাহলে পরিশ্রাবণ পর্দা কি? 3টে লেয়ার রয়েছে। একটা হচ্ছে রক্তের গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াল লেয়ার বা গ্লোমেরুলাসের মেমব্রেন, গ্লোমেরুলার মেমব্রেন, একটা বেসমেন্ট মেমব্রেন, আর একটা হচ্ছে পোটোসাইট মেমব্রেন, পোটোসাইট যে কোষগুলো ব্রাশ বর্ডার সেগুলো, সেই 3টে মিলে রয়েছে কি হচ্ছে একটা ফিল্ট্রেশন মেমব্রেন বা পরিশ্রাবণ পর্দা। এই পরিশ্রাবণ পর্দাকে ভেদ করে ওই উপাদানগুলো আসে। অর্থাৎ এখানে খুব অতি সূক্ষ্ম উপাদানগুলো প্রবেশ করতে পারে, কিন্তু একটু হাই মলিকুলার ওয়েটযুক্ত যৌগগুলো কিন্তু এখানে প্রবেশ করতে পারে না। সেই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। গ্লোমেরুলাসে এই আলট্রা ফিল্ট্রেশন ব্যাপারটা এখানে ঘটে। এই আলট্রা ফিল্ট্রেশনের ফলেই তাহলে কি সমস্ত উপাদানগুলো এখানে চলে এলো। কী কী উপাদান বলে দিতে পারি? যেমন এখানে গ্লুকোজ, যেমন হচ্ছে ভিটামিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সমস্ত উপাদান। শুধুমাত্র কোন দুটো বললাম? যে রক্তে থাকা যে সমস্ত প্রোটিনগুলো, বিশেষ করে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিন এবং রক্তকোষগুলো অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল, আরবিসি বা অনুচক্রিকা প্লেটলেট, এই সমস্তগুলো আসে না, বাকি মোটামুটি সবাই এখানে চলে আসে। তো 99% উপাদান এখানে চলে আসে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পরিশ্রাবণ বা পরাপরিশ্রবণ বা আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে। আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে। তাহলে দ্বিতীয় আমরা যেটা আসবো, তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল আলোচনা। দ্বিতীয় যেটা আসবো সেটা হচ্ছে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ। তো এই পুনঃশোষণটা আমরা বলতে গিয়ে আগের দিন আমরা বলেছিলাম পুনঃশোষণ কোথায় হয়? পুনঃশোষণ হয় অ্যাকচুয়ালি বৃক্কীয় নালিকা থেকে রক্তে যেটা ফিরে যাবে। অর্থাৎ আমরা একটু ভাবতে পারি যে এই পাশাপাশি একটু রক্ত নালিকা যাচ্ছে, পাশাপাশি রক্ত নালিকা যাচ্ছে, আমরা এটা ভেবে নিতে পারি যে থাকে অ্যাকচুয়ালি। কারণ পূর্বেই যখন আমরা পেরিটিউবুলার যে ক্যাপিলারি আমরা এঁকেছিলাম, সেই নেফ্রনের কলাস্থানী গঠন যদি পড়া হয় সেখানেই বোঝা যাবে যে এখানে থাকে পেরিটিউবুলার ক্যাপিলারি বলা হয় এটাকে, পেরিটিউবুলার ক্যাপিলারি। এই পেরিটিউবুলার ক্যাপিলারি পাশাপাশি যায় এই বৃক্কীয় নালিকার পাশাপাশি যায়। এই বৃক্কীয় নালিকার পাশাপাশি এখানে কি হয় না, এখানে যে পিসিটি অর্থাৎ সংক্ষেপে এটা পিসিটি আমরা বলি, অর্থাৎ প্রক্সিমাল কনভার্টেড টিউবিউল, নিকট সংবর্ত নালিকা। এই নিকট সংবর্ত নালিকা অর্থাৎ ক্যাপসুলার ফ্লুইডগুলো নিকট সংবর্ত নালিকায় যখন আসে তখন এখান থেকে উপাদানগুলো রক্তে ফিরে যায়। উপাদানগুলো মানে কোনটা? গ্লুকোজ, সোডিয়াম, অ্যামিনো অ্যাসিড, এই যে সময় উপাদানগুলো রক্তে ফিরে যায়। এই রক্তে ফিরে যাওয়ার ঘটনা কি বলা হয়? রিঅ্যাবজর্পশন। রক্তে ফিরে যাওয়ার ঘটনাকে বলা হয় রিঅ্যাবজর্পশন। সেটা পিসিটি থেকে কত পার্সেন্ট? পূর্বে আমরা বলেছিলাম প্রায় 70% উপাদানই পিসিটি থেকে কোথায় চলে যায়? রক্তে ফিরে যায়। এই পিসিটি থেকে যে সমস্ত উপাদানগুলো ফিরে যায় তাদের একটা লিস্ট যদি আমরা দেখি, তাহলে প্রথম হচ্ছে এখানে গ্লুকোজ এখান থেকে প্রায় 100% রক্তে ফিরে যায়। এখানে হেনলি লুপে খুব একটা গ্লুকোজ আসে না, বা ডিসিটিতেও খুব একটা আসে না গ্লুকোজ। বলতে গেলে 100% রিঅ্যাবজর্পশন গ্লুকোজের কোথায় হয়ে যায়? পিসিটিতে অর্থাৎ প্রক্সিমাল কনভার্টেড টিউবিউলতেই হয়ে যায়। কারণ মূত্রের মাধ্যমে স্বল্প পরিমাণ গ্লুকোজের উপস্থিতি মানেই আমরা কি ডায়াবেটিসের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহের দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্য এখানে খুবই সতর্কতার সাথে গ্লুকোজকে এবং খুব দ্রুততার সাথে গ্লুকোজকে অ্যাবজর্পশন করে নেওয়া হয়। তাছাড়াও গ্লুকোজ ছাড়াও এখানে অ্যামিনো অ্যাসিড যেগুলো রয়েছে, অ্যামিনো অ্যাসিডও 100% এখানে কী হয়ে যায়? গৃহীত হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এখানে যদি সোডিয়াম বা সোডিয়াম ক্লোরাইড দেখি, সোডিয়াম আয়ন প্রায় অ্যাবজর্পশন হয়ে যায় 70%। ঠিক আছে, তো এই সমস্ত জল যদি দেখি তাহলে এখানে অ্যাবজর্পশন হার হয়েছে প্রায় 70%।
ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, মানে পিসিটিতেই ম্যাক্সিমাম অ্যাবজর্পশন সমস্ত অণুর বা মলিকুলসগুলোর হয়ে যায়। তো জল এখানে 70%, তার মানে এখান থেকে আমরা একটা ধারণা দিতে পারি যে ম্যাক্সিমাম যেহেতু অ্যাবজর্পশন কোথায় হয়ে যাচ্ছে, জলের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কিন্তু পিসিটিতেই হয়ে যাচ্ছে, প্রক্সিমাল কনভার্টার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেলো রিঅ্যাবজর্পশন। এখানে পিসিটিতে যেহেতু বাধ্যতামূলকভাবে কী হতে হয় না, জলকে পুনঃশোষণ করতেই হবে এই জায়গাটায়, সেই জন্যে পিসিটির এই যে মেকানিজমটাকে আমরা একটা নাম দিতে পারি, যে এই জায়গাটায় বলতে পারি একটা টার্ম, সেটা হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন বলতে পারি। পিসিটির এই জায়গাটাকে আমরা টার্ম দিয়ে দিতে পারি একটা, তাহলে টার্মটা দিয়ে দিই। রিঅ্যাবজর্পশন হয় কিন্তু সেটা হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন হয় কোথায়? পিসিটিতে। ঠিক আছে, পিসিটির তো রিঅ্যাবজর্পশন হলো উপাদানগুলো। নেক্সট আমরা তাহলে চলে আসবো হেনলির লুপে। হ্যাঁ, হেনলির লুপের পাশাপাশি যদি আমরা হেনলি লুপে যদি চলে আসি, তো হেনলি লুপের গঠনে আমরা দেখতে পাবো এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি, এই ক্যাপিলারি কিন্তু পুনরায় আবার কি ঘুরে ঘুরে এই পাশাপাশি হেনলি লুপের পাশাপাশি এভাবে আসে, এই ছবিটা কিন্তু পূর্বে আমরা দেখিয়েছিলাম। এভাবে কিন্তু ডিসি থেকে পাশাপাশি এভাবে আসে। এই যে টার্মটাকে আমরা সেদিন নাম দিয়েছিলাম ভাষা রেক্টা, তাই হেনলির লুপের এই যে নিচের দিকে যে বাহুটা, সেটা হচ্ছে মোটা অধোগামী বাহু বলা হয়, এটাকে বলা হয় সরু অধোগামী, এটাকে বলা হয় সরু ঊর্ধ্বগামী, এটাকে বলা হয় মোটা ঊর্ধ্বগামী বাহু। তো এই জায়গায় কিন্তু বিভিন্ন উপাদানগুলোর বা রেনাল টিউবুলে যে ফ্লুইডটা রয়েছে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যেটা রয়েছে, সেই ফিল্ট্রেটের ঘনত্বের কিন্তু পরিবর্তন এখানে হয়। তো এখানেই কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, অর্থাৎ বিক্রিয়কের পুনঃশোষণ হওয়ার সময় এখানেই যে ঘটনাটা ঘটে, এখানে সেই যে টার্ম অর্থাৎ কাউন্টার কারেন্ট মেকানিজম, সেই ঘটনাটা এখানেই ঘটে। তো এই যে ছবিটাকে আমি একটু এখানে বড় করে এঁকে দিচ্ছি। তাহলে এখানে বড় করে যদি দেখি, তাহলে প্রথমে আমরা তাহলে এখন 2 নম্বর পয়েন্টে যাচ্ছি বিক্রিয়নালিকা পুনঃশোষণে। এখানে যদি দেখি, তাহলে পুরো বড় করে যদি এই ছবিটা আঁকি, তাহলে এই যে ছবিটা, এটা হচ্ছে বৃক্কীয়নালিকা, এবং বৃক্কীয়নালিকার পাশাপাশি তাহলে কি বললাম, বৃক্কীয়নালিকার পাশাপাশি যাচ্ছে ভাষা রেক্টা, অর্থাৎ এটা রক্ত জালিকা বা রক্তনালিকা বলতে পারি, এইভাবে যাচ্ছে। তাহলে এই যে কালো রঙের যে পার্টটা, এটা হচ্ছে রেনাল টিবিউল, আমি সংক্ষেপে লিখেছি, এটা হচ্ছে হেনলির লুপের যে টিবিউল বা হেনলির লুপের বা লুপ অফ হেনলির, এটা নিচে দিকে নামছে। আর এটা হচ্ছে ভাষা রেক্টা সাধারণত আমরা নিচের দিকেই বলি টানটা, ভাষা রেক্টা উপরের দিকে হলে, মানে উপরের দিকে পিসিটি বা ডিসিতে হলে ওটা টানটা হয়ে যায় পেরিটিউবুলার ক্যাপিলারি হয়, পিসিটি ডিসিটি হয়ে গেলে পেরিটিউবুলার ক্যাপিলারি, ওটাই আবার যখন নিচে নেমে আসে তখনই ওটার নাম হয়ে যায় ভাষা রেক্টা। কিন্তু এখানে যেটা বোঝার ব্যাপারটা যে ব্যাপারটা কি না, এখানে যেটা রয়েছে প্রত্যেকটা পয়েন্টকে আমরা বুঝতে হবে। এখানে যেটা রয়েছে এই মাঝে, অর্থাৎ হেনলির লুপ বা এই যে রক্তজালিকা ভাষা রেক্টা, তার মাঝে যে স্থান, এই স্থানগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড স্পেস বলা হয়। কী বলা হয়? তাহলে এখানে টার্মটা লিখে দিই, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড স্পেস, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে এই জায়গাটায়, বা স্পেস বলতে পারি, ইন্টারস্টিশিয়াল স্পেস বলতে পারি জায়গাটায়। এই যে ফ্লুইডে যখন থাকে, তখন এখানে প্রাথমিকভাবে তার ঘনত্ব থাকে, যে কোনো আমাদের শরীরের নর্মাল ঘনত্ব হচ্ছে, যে কোনো দ্রবণের শরীরে 300 মিলি অসমোলারিটি পার লিটার, মিলি অসমোল বা পার লিটার বলতে পারি। এই 300টা পরবর্তীকালে আবার এখানে যত ভেতরের দিকে আসে, অর্থাৎ যত কর্টিক্যাল পার্ট থেকে যত মেডালার দিকে নামতে থাকে, তখন এর ঘনত্ব বাড়তে থাকে। কারণ আমরা জানি কি, একমাত্র হেনলির লুপ থাকে কোথায়? মেডালা পার্টে। বাকি এই যে পিসিটি ডিসিটি এরা সবাই থাকে কোথায়? কর্টিক্যাল পার্টে। তো এখানে এটা যত নিচের দিকে নামতে থাকে, তাহলে ভেতর দিকে যাচ্ছে, মানে মেডালার দিকে যাচ্ছে, অর্থাৎ তার মানে এটা যত নিচের দিকে নামছে, তার মানে এটা হচ্ছে মেডালার দিকে যাচ্ছে। এই যে ঘনত্বটা যত মেডালার দিকে যাবো, তত গ্লোমেরুলার ফিল্ট্রেশনের যে ঘনত্ব সেটা বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এটা 400, পরবর্তীকালে 600 থেকে 900 থেকে 1200 গিয়ে পৌঁছায় এর ঘনত্ব ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। তাতে কি হয়? তাতে কি অসুবিধা কিছুই নেই। তো এক্ষেত্রে যে লুপ অফ হেনলি, যেটা এটা নিম্নগামী বাহুতে দেখা যাচ্ছে জল কি হচ্ছে? বেরিয়ে যায়। জল নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়ায় জল এখান থেকে বেরোতে থাকে, জল H2O বেরোতে থাকে। এবার কোনো দ্রবণ থেকে যদি জল বেরিয়ে যায়, সেই দ্রবণে কি হয়? ঘনত্ব বাড়ে না কমে? না, দেখা যাচ্ছে কোনো দ্রবণ থেকে যদি জল বেরিয়ে যায়, তাহলে সেই দ্রবণের ঘনত্ব বাড়তে থাকে। তাহলে এখানে যখন লুপ অফ হেনলিতে এর ঘনত্ব 300 ছিল মিলি অসমোল, তখন আস্তে আস্তে জল বের হতে তখন এর ঘনত্ব এখানে হয়ে যায় 400 থেকে এখানে হয়ে গেল 600,
600 থেকে এখানে হয়ে গেল 900 এবং এখানে যে ঘনত্বটা শেষে দাঁড়ালো 1200 মিলি অসমল পার লিটার এখানে ঘনত্বটা দাঁড়ায়। তাহলে এখানে কি বললাম যে এখানে জল কিন্তু নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়া কোথায় পৌঁছে যাচ্ছে, এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে জল বেরিয়ে যাচ্ছে। কারণ আমরা আগেই বলেছি যে হেনলি লুপের যে নিম্নগামী বাহু সেটা হচ্ছে জল ভেদ্য, মানে জল এখানে ভেদ করে প্রবেশ করতে পারে, কিন্তু অন্যান্য ইলেকট্রোলাইটসগুলো এই নিম্নগামী বাহুকে ভেদ করে আসতে পারে না, অর্থাৎ ইমপারমেবল টু ইলেকট্রোলাইটস বাট পারমেবল টু ওয়াটার মলিকিউল। তো এখানে নেক্সট আমরা যদি চলে আসছি এই যে ঊর্ধ্বগামী বাহুতে যদি যাই, এই ঊর্ধ্বগামী বাহুতে একটা বিশেষ ধরনের ঘটনা ঘটছে কি না, এই ঊর্ধ্বগামী বাহু থেকে সোডিয়াম আয়ন ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যায়। কে যাচ্ছে? সোডিয়াম আয়ন, Na+ আয়ন। তাহলে সোডিয়াম আয়ন এখানে যাচ্ছে, কিন্তু সোডিয়াম আয়ন এখানে যাওয়ার পেছনে একটা ঘটনা ক্রিয়া করে, সেটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি। আমরা জানি সক্রিয় পরিবহন পদ্ধতি, সোডিয়াম যখন প্রবেশ করে এখানে থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই জায়গাগুলো থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প, অর্থাৎ সোডিয়াম বেরোলে পটাশিয়াম প্রবেশ করে। তো সোডিয়াম যখনই বেরোয় অর্থাৎ এখানে কী চলছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট চলছে, কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে একটা এটিপি নির্ভর একটা প্রক্রিয়া, বা এটিপিএস এর মতো একটা ক্রিয়া করে সোডিয়াম পটাশিয়াম পাম্প, অর্থাৎ এটিপি ভেঙে সোডিয়ামকে বাইরে বের করতে হচ্ছে। সেই জন্যে এখানে যে প্রক্রিয়া যে ঘটে সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটছে। এখানে যেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথা থেকে না, হেনলি লুপের ঊর্ধ্বগামী বাহু থেকে, সরু ঊর্ধ্বগামী বাহু থেকে সোডিয়াম আয়ন বেশিরভাগ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে কোথায় পৌঁছাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পৌঁছে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতিতে বের করতে, এখানে এনার্জি খরচা করতে হচ্ছে। এই যে সোডিয়াম তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে আবার বলি যে কোনো দ্রবণ থেকে যখন কোনো ইলেকট্রোলাইটস বা কোনো ধাতু মানে কোনো উপাদান যখন বেরিয়ে যায় তখন তার ঘনত্ব আবার কী হতে থাকে, তার ঘনত্ব কমতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে তখন মানে সলিড পার্ট বেরিয়ে যাচ্ছে, সলিড পার্ট হলে এটা 900 থেকে সেটা হয়ে গেল 600 থেকে তার ঘনত্ব হয়ে গেল 400 থেকে হয়ে গেল 300, এরকম ঘনত্বটা দাঁড়িয়ে যায় কোথায়, বৃক্কীয় নালিকা, রেনাল টিউবিউলে। এটা তো হলো রেনাল টিউবিউলের ব্যাপার। রেনাল টিউবিউলের পর তাহলে এখানে নেক্সট পরবর্তী ভাষা রেক্টা, তাহলে এখানে কী ভূমিকাটা রয়েছে, ভাষা রেক্টার এখানে যে ভূমিকাটা রয়েছে যে এই যে সোডিয়াম আয়নগুলো যেগুলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে ইতিমধ্যে চলে এসেছিলো, অর্থাৎ এখানে যে চলে এসেছিলো সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সোডিয়াম আয়নগুলো এখন যেহেতু এর ঘনত্ব বেড়ে যায় সক্রিয় ব্যাপন পদ্ধতিতে, এখানে আস্তে আস্তে কী করে দেওয়া হচ্ছে, এর ঘনত্ব বাড়ছে। তো সক্রিয় এবং রক্তের যে জালিকা এখানে থাকে কি সরল আবরণীকলা, সরল আবরণীকলার মাধ্যমে যে কোনো জিনিস সরল ব্যাপন প্রক্রিয়ায় এন্টার করতে পারে। সেই জন্য সোডিয়াম আয়ন এখানে সরল ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ সিম্পল ডিফিউশনের মাধ্যমে কোথায় পৌঁছে গেল, ভাষা রেক্টাতে পৌঁছে গেল, সরল ব্যাপন প্রক্রিয়া একদম ভাষা রেক্টাতে পৌঁছে গেল। তো এই জিনিসগুলো এখানে সরল ব্যাপন প্রক্রিয়া, তাহলে এখানে যেটা বৃক্কীয় নালিকায় চলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিন্তু এখানে সেটা হয়ে গেল সিম্পল ডিফিউশন। সিম্পল যখন এনার্জি খরচা ছাড়াই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ঘনত্ব যেহেতু বেড়ে গেছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে রক্ত জালিকায় চলে গেল সোডিয়াম আয়ন সরল ব্যাপন প্রক্রিয়ায়, এইভাবে চলে যেতে পারে। তা যখনই সোডিয়াম আয়ন এর মধ্যে প্রবেশ করছে তখন এখানে এর ঘনত্ব কী হচ্ছে, এর ঘনত্ব এখানে আস্তে আস্তে কী হচ্ছে, বাড়তে থাকছে। তাহলে দেখা যাচ্ছে তাহলে এখানে যেহেতু ঘনত্ব এখানে 1200 ছিল সবচেয়ে ম্যাক্সিমাম ঘনত্ব, তো এখানে যখন ভাষা রেক্টাতে আসবে তখন তার ঘনত্বটা দেখা যাবে উল্টো দিক থেকে বাড়তে মানে কমতে বা এদিকে যাবে। ঠিক অর্থাৎ কাউন্টার কারেন্ট মেকানিজমের ক্ষেত্রে যদি দেখি অর্থাৎ বিপরীত দিকের মানে ঘনত্বটা বাড়তে যায়। তো কাউন্টার যে কারেন্টের যে ব্যাপারটা সেখানে যদি দেখি তাহলে এখানে ঘনত্ব যখন 300 থাকছে তখন 300 সোডিয়াম আয়ন প্রবেশ করার ফলে সোডিয়াম আয়ন এখানে প্রবেশ করছে, তখন সেটা 400 600 সেখান থেকে চলে আসছে 900 এবং এখানে হচ্ছে প্রায় 1200 এখানে যে ঘনত্ব ভাষা রেক্টাতে, এটা কিন্তু রক্তজালক। তো রক্তজালকে কী হচ্ছে, সোডিয়াম আয়ন যেহেতু প্রবেশ করছে, সোডিয়াম আয়ন কী হচ্ছে ঘনত্ব এখানে সোডিয়াম আয়ন যেহেতু প্রবেশ করছে এখানে ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে ভাষা রেক্টাতে, কিন্তু এখানে কী হচ্ছিল ঘনত্ব কম ছিল। অর্থাৎ ব্যাপারটা দেখছি এখানে উপর দিকে যাচ্ছি ঘনত্ব কমছে, কিন্তু এটা হচ্ছে ভাষা রেক্টার ফ্লোটা কোন দিকে, এই দিকে ভাষা রেক্টার ফ্লো হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে ঠিক এই দিকে ঘনত্ব কমছে কিন্তু এইদিকে ঘনত্ব কী হচ্ছে, বাড়ছে। তাহলে এখানে একটা বিপরীত একটা ঘনত্বের একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। সেই জন্য একে অনেক সময় এই টার্মটাই কাউন্টার কারেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, কাউন্টার মানে হচ্ছে বিপরীত দিক দিয়ে কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে, এখানে স্রোত বা এখানে কারেন্ট একটা প্রবাহিত হচ্ছে, এখানে একটা কারেন্টটা এদিকে হচ্ছে, কিন্তু কাউন্টার একে অপরের বিপরীতে। সেই জন্য এখানে কাউন্টার কারেন্ট মেকানিজম বলা হয়। চলে আসি নেক্সট স্টেপটাতে। তাহলে এখানে যে ঘনত্ব কত হলো 1200, 900 এখানে ছিল, এখানে ছিল 1200। 1200-এর পর এরপরে এই যেটা
ইন্টারস্টেলার ফ্লুইডে জল প্রবেশ করে, সেই জল আস্তে আস্তে কোথায় প্রবেশ করবে, সেই জল প্রবেশ করবে এবার ভাসা রেক্টার ভেতরে, ভাসা রেক্টার ভেতরে জল প্রবেশ করে যাবে। তা যখনই এর ঘনত্ব বেশি ছিল, ঘনত্ব কত ছিল 1200 অসমোলারিটি ছিল পার লিটার, তো যখনই জল প্রবেশ করে 1200-তে, তো জল প্রবেশ করলে তার ঘনত্ব আস্তে আস্তে কী হবে, জল যোগ হওয়া মানে তার ঘনত্ব কমে যাওয়া। তাহলে এখানে 900, 600, 400, 300, বোঝা গেল জিনিসটা। তাহলে এখানে জল এদিকে তো প্রবেশ করছে সরল ব্যাপারকে, এবং কোনো এনার্জি খরচা করতে হচ্ছে না। তো সেই জন্য এই যে পদ্ধতিটা, এটা বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজম। অর্থাৎ কাউন্টার কারেন্ট ব্যাপারটা কোথায় হচ্ছে, কটা জায়গায় ব্যাপারটা ঘটছে কাউন্টার কারেন্ট। প্রথম হচ্ছে হেনলি লুপের বাহুতে যদি দেখি, তাহলে একটা এইদিকে কারেন্টটা যেদিকে বাড়ছে মানে কম থেকে বেশি দিকে, আবার এখানে গেছে এখানে বেশি থেকে আবার কমের দিকে, মানে উল্টো দিকে। তাহলে একটা কাউন্টার কারেন্ট যদি এখান থেকে এখানে, আবার এখানে যদি দেখি এখানে ঘনত্বটা বাড়ছে, আবার এই দিক থেকে ঘনত্বটা কমে যাচ্ছে, এখানেও একটা কাউন্টার কারেন্ট মেকানিজম, ভাষার একটাতেও কাউন্টার কারেন্ট মেকানিজম। প্লাস হেনলি লুপের সাথে ভাষার একটার একটা বিপরীত দিকে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে তিনটে জায়গায় কাউন্টার কারেন্ট ব্যাপারটা ঘটনাটা রয়েছে। তো এখানে যেটা বলার ব্যাপার, তাহলে এখানে দেখতে পেলাম যে কীভাবে অ্যাকচুয়ালি যে ফ্লুইডটা ইন্টারস্টেশনাল ফ্লুইড তথা ভাষার একটাতে উপাদানগুলো পৌঁছাচ্ছে। ভাষার একটাতে এই যে জল এখানে পুনরায় অ্যাবজর্ব হয়ে যাচ্ছে কোথায়, হেনলি লুপের নিম্নগামী বাহুতে, অপরদিকে সোডিয়াম আয়ন প্রবেশ করাচ্ছে কোথায়, হেনলি লুপের ঊর্ধ্বগামী বাহু থেকে সেখানে পৌঁছে যাচ্ছে আমাদের ভাষার একটা বা রক্তজালিকায় প্রবেশ করাচ্ছে। যে এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। ঠিক আছে, পুনঃশোষণ ব্যাপারটা ঘটছে এখানে। যেটা দেখলাম এটা হচ্ছে হেনলি লুপে, এই ঘটনাটাকেও আমরা বলি কাউন্টার কারেন্ট মেকানিজম। কি বলি, কাউন্টার কারেন্ট মেকানিজম বলা হয়, কাউন্টার কারেন্ট মেকানিজম। তাহলে এর সাথে সাথে একটা টার্ম অ্যাড হয়, সেটা হচ্ছে কাউন্টার মাল্টিপ্লায়ার মেকানিজম বা কাউন্টার মাল্টিপ্লায়ার সিস্টেম। আমরা পূর্বেই দেখেছি যে পাশাপাশি অ্যাকচুয়ালি থাকে কে, পাশাপাশি এখানে থাকে, পাশাপাশি থাকে এখানে সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা, এই সংগ্রাহী নালিকায় কী হয় না, ইউরিয়া যেটা সংগ্রাহীকে ইউরিয়া এসে জমা হয়, সেই ইউরিয়া আবার অনেক সময় ভাষার একটাতে প্রবেশ করে যেতে পারে, ভাষার একটাতে প্রবেশ করে, এবং আরেকটা জায়গাতে প্রবেশ করে, সেটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, অর্থাৎ এইখানটায় প্রবেশ করে যেতে পারে। বা ইন্টারসেলুলার ফ্লুইড মানে হচ্ছে এই জায়গাতেও প্রবেশ করে যেতে, অর্থাৎ ইন্টারসেলুলারগুলিতে প্রবেশ করে যেতে পারে। প্রবেশ করে এই ভাষার একটা এখানকার ঘনত্বটাকে বাড়িয়ে দিতে পারে, বা ইন্টারসেলুলার ফ্লুইডের ঘনত্বটাকে বাড়িয়ে দিতে পারে। মেনলি ইন্টারসেলুলার ফ্লুইডই প্রাথমিকভাবে আসে, তারপর সেটা মেকানিজমের মাধ্যমে সেটা আবার রক্তের মধ্যে চলে আসতে পারে ইউরিয়া। তখন ইউরিয়াকে আমরা কী করতে হয়, এনার্জি খরচা করে আবার বিক্রিয় নালিকায় পাঠাতে হয়। সেটা একটা ঘটনা, সেটাকে সিক্রেশন আমরা বলবো, কিন্তু সিক্রেশন আসছি আমরা পরে ঘটনায়। তো এখানে যেটা হচ্ছে কি বললাম, যে সংগ্রাহী নালিকা থেকে কী আসতে পারে, ইউরিয়া পুনরায় ভাষার একটাতে চলে আসতে পারে, বা ইন্টারসেলুলার ফ্লুইডগুলোতে ম্যাক্সিমাম চলে যায় ইউরিয়া। তার ফলে ইন্টারসেলুলার ফ্লুইডের যে ঘনত্ব সেটা বাড়তে থাকে। এই ঘটনাটাকে আমরা বলবো কাউন্টার মাল্টিপ্লায়ার সিস্টেম, কাউন্টার মাল্টিপ্লায়ার সিস্টেম বলা হয়, বা মেকানিজম বলতে পারি এটাকে। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে পুনরায় কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখানে ওই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে গেল কাউন্টার কারেন্ট এবং কাউন্টার মাল্টিপ্লায়ার সিস্টেমটা হলো। তাহলে এখানে দেখতে পেলাম প্রথমে পিসিটিতে রিঅ্যাবজর্পশন পেলাম, তারপর হেনলি লুপে কীভাবে কাউন্টার কারেন্ট কাউন্টার মাল্টিপ্লায়ার সিস্টেমগুলো ঘটছে সেটা দেখতে পেলাম। এরপর আমরা চলে যাব ডিসিটিতে। ডিসিটি অর্থাৎ ডিজিটাল কনভার্টার টেবিল, অর্থাৎ এই জায়গাটা ডিসিটি ডিজিটাল কনভার্টার টেবিল। এখানে কী হয়, এখানে ডিসিটিতেও যে বেশিরভাগ সোডিয়াম আয়ন, বেশিরভাগ বাইকার্বনেট আয়ন উপাদানগুলো কী হয়, রক্তে ফিরে যায়, রক্তে ফিরে যায়, যেগুলো প্রয়োজন, বা জলের অণু এগুলো রক্তে ফিরে যায়, H2O, HCO3 বা Na+, এগুলো রক্তে ফিরে যায়। এই সমস্ত উপাদানগুলো রক্তে, তবে এখানে যে রিঅ্যাবজর্পশন হার সেটা খুবই কম, মানে বলতে পারা যায় এখানে রিঅ্যাবজর্পশন হার 5 থেকে 15%। আমি এখানে 5% লিখি, মানে এখানে অ্যাবজর্পশন হার বলতে গেলে খুবই কম। এখানে যেমন 70%, এখানে বলতে গেলে 5 থেকে 15%। আর এখানে হেনলি লুপের যে কোনো রিঅ্যাবজর্পশন হচ্ছে 15%-এর কাছাকাছি। তার মানে এখানে বলে দিতে পারি হেনলি লুপের আর ডিসিটির মোটামুটি রিঅ্যাবজর্পশন হার প্রায় সমান বলতে গেলে। কিন্তু এখানে যে টার্মটা আমরা লিখেছিলাম কোথায় পিসিটিতে, যেখানে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন, সেখানে যদি আমরা দেখি তাহলে রিঅ্যাবজর্পশন এই যে অব্লিগেটরি যেটা, সেটা হচ্ছে হেনলি লুপটাও হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন হয়, হেনলি লুপেও এখানে হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন হেনলি লুপে, এগুলো এখানে হতে হবে, এটা অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন এই জায়গাটা হতে হবে, বাধ্যতামূলক, ঠিক আছে, অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। কিন্তু ডিসিটিতে যদি দেখি, তাহলে ডিসিটিতে যে রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, ডিসিটিতেও রিঅ্যাবজর্পশন হয়, এখানে যে রিঅ্যাবজর্পশন সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন বলা হয়।
ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। এখানে ডিসিটিতে রিঅ্যাবজর্পশনটাকে আমরা অব্লিগেটরি বলবো না, এখানে ডিসিটি হচ্ছে ফ্যাকাল্টেটিভ। তবে এখানে যে রিঅ্যাবজর্পশনগুলো যেগুলো হয় বেশিরভাগ গ্লোমেরুলাসে এবং পিসিটিতে, এই দুই জায়গায় যেটা বলবো সেটা হচ্ছে অব্লিগেটরি টাইপ। বেশিরভাগ যে বলবো সেটা হচ্ছে অব্লিগেটরি। কোথায়? পিসিটিতে বেশিরভাগ হয় অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। আর যেগুলো ডিসিটিতে বেশি হয়, এডি হরমোনের প্রভাবে, সেগুলো বেশিরভাগ হবে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন হয় ডিসিটিতে। তো এই যে ঘটনাটা একটু ভালো করে জিনিসটা দেখে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, এবং তারপর আমরা চলে আসবো লাস্ট, যেটা হচ্ছে সিক্রেশন পদ্ধতি। তাহলে এখানে আমরা দুটো পদ্ধতি হয়ে গেল আমাদের কর্মজে পড়ার সময় বৃক্কনালিকা পুনঃশোষণ। নেক্সট চলে আসবে বৃক্কনালিকায় ক্ষরণ সিক্রেশন ব্যাপারটা কি? সিক্রেশন ব্যাপারটা ঠিক উল্টো। যেখানে আমরা বলেছিলাম বৃক্কনালিকা থেকে রক্তজালিকায় উপাদানগুলো ফিরে যাবে, এখানে ঠিক উল্টো, রক্তজালিকা থেকে বা পেরিটিউলার ক্যাভিটিতে উপাদান বৃক্কনালিকায় ফিরে আসবে। এই যে ফিরে আসার ঘটনাটা, এটা কি বলা হয়? সিক্রেশন। কেন? কারণ রক্তে অনেক সময়, যে পূর্বেই কিছুটা বলেছিলাম যে ইউরিয়া অনেক সময় ভাসালিকটাতে প্রবেশ করে যায় সংগ্রাহী নালিকা থেকে, যেটা কাউন্টার মাল্টিপ্লাই সিস্টেমটা ঘটায়। তো এই যে ইউরিয়া যদি রক্তে প্রবেশ করে যায়, তখন ইউরিয়াকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতি, সক্রিয় পরিবহন পদ্ধতিতে ইউরিয়াকে কোথায় পাঠিয়ে দেয়? আবার পাঠিয়ে দেয় রেনাল টিউবিউলে। ফলে রেনাল টিউবিউলের যে ঘনত্ব এখানে বাড়তে থাকবে, বা গ্লোমেরুলাস যে গ্লোমেরুলাসের যে তলপথ সেটা ঘনত্ব বাড়তে থাকে। সেই কারণেই যে ইউরিয়া বা অন্যান্য উপাদানগুলো পুনরায় এখানে ফিরে আসে বলে এই ঘটনাটাকে বলা হয় সিক্রেশন। কোথা থেকে? না, পেরিটিউলার ক্যাভিটিস বা রক্তজালক থেকে পুনরায় যদি রেনাল টিউবিউলে ফিরে আসে, তখন তাকে বলা হয় সিক্রেশন। ঠিক আছে, এটাকে বলা হয় ক্ষরণ। তাহলে এখানে ইউরিয়া ছাড়াও অন্যান্য যে সমস্ত টক্সিক পদার্থ, ইউরিক অ্যাসিড হতে পারে বা অন্যান্য উপাদান যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি করতে পারে, সেই উপাদানগুলোকে জোর করে সক্রিয় পরিবহন পদ্ধতিতে কি করা হয়? বৃক্কীয় নালিকায় পুনরায় ফিরে পাঠানো হয়, পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনাটাকে বলা হয় সিক্রেশন। এই সিক্রেশনে দেখা গেছে যে সিক্রেশনের যে শুধুই যে ক্ষরণে যে ইউরিয়া টিউরিয়া যায় তা নয়, অনেক হরমোনও কিন্তু পুনরায় কোথায়? বৃক্কীয় নালিকায় চলে আসতে পারে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ক্ষরণ। তাহলে এখানে তিনটে ব্যাপার আমরা আলোচনা করলাম: গ্লোমেরুলাসের পরাপরিশ্রবণ, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ, বৃক্কীয় নালিকায় ক্ষরণ, এবং এই তিনটে আলোচনা করব। এবং এই তিনটে হচ্ছে মূত্র উৎপাদন পদ্ধতি। এখানে খুব ভালো করে জিনিসগুলো দেখবে। হেনলির লুপে যে টার্মটা আমরা বলেছিলাম, হেনলির লুপে যে সমস্ত উপাদানগুলো সাধারণত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বা পুনঃশোষণ হয়ে রক্তে ফিরে যায়, তাদেরকে বলা হয় থ্রেশহোল্ড পদার্থ। আবার যে সমস্ত উপাদানগুলো ফিল্টার থেকে পুনর্বিশ্লেষিত হতে পারে, মানে গ্লোমেরুলাসের ফিল্টার থেকে পুনর্বিশ্লেষণ হয়, তাদেরকে বলা হয় হাই থ্রেশহোল্ড পদার্থ, যেমন গ্লুকোজ বা ক্লোরাইড আয়ন। যেগুলো আংশিকভাবে রক্তে ফিরে যায় সেগুলোকে বলা হয় লো থ্রেশহোল্ড পদার্থ, যেমন হচ্ছে ইউরিয়া। আর যেগুলো একেবারে যায়ই না, মানে একদম রেনাল টিউবিউলেই থেকে যায়, তাদেরকে বলা হয় নন থ্রেশহোল্ড পদার্থ, বা যেমন ক্রিয়েটিন, সালফেট প্রভৃতি উপাদানগুলো হচ্ছে নন থ্রেশহোল্ড পদার্থ। এই যেটা কাউন্টার কারেন্ট মেকানিজমটা বললাম, এর প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন বিজ্ঞানী টেলর 1997 সালে। বিজ্ঞানী টেলর এর প্রথম ধারণা দেন। তো এই হচ্ছে পুরো মূত্র উৎপাদন পদ্ধতির যে ধারণা, এবং পরাপরিশ্রবণ প্রক্রিয়া, বিভিন্ন অ্যাবজর্পশন প্রক্রিয়া, সিক্রেশন প্রক্রিয়া, এবং কাউন্টার কারেন্ট, কাউন্টার মাল্টিপ্লায়ার সিস্টেম, এই সমস্ত ঘটনাগুলো এখানে রয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পুনরায় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যতটা সম্ভব উত্তর দিয়ে তোমাদের আবার বোঝাবার চেষ্টা করব। ধন্যবাদ।